মুখ খুললেন সাদ্দাম ইনান, পাঠালেন বিবৃতি। হাই রে, দেউলিয়াপনার রাজনীতি এতদিন পর কোত্থেকে উদয় হলো? তাও তো সামনে আসে নাই, বিবৃতি পাঠাইতেই তাদের এত চিন্তা ভাবনা করতে হলো। ভাইরে, তোমাদের আগে আমরা প্রতিবাদ করতেছি খুব জোরে সোরে, আমার এই মিডিয়াতেই অসংখ্যবার। তখন আমরা মূলত 25 তারিখ থেকে সিদ্ধান্ত নিতে হচ্ছে এই সরকারকে আমরা ক্ষমতা ছাড়া করবো, যেভাবে হোক প্রয়োজন। আমরা যারা বাইরে আছি তারা প্রয়োজনে মরবো। যদি সরকার যদি ক্ষমতা থাকতে হয়, আমাদের মধ্যে একটা কনসাসনেস জাগে, আমরা যে 3-4 জন বাইরে থাকি, যে হচ্ছে এই হাসিনা সরকার যেহেতু প্রায় 150-200 জনকে হত্যা করে ফেলেছে সেহেতু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আসলে কিছু অতীত কথা নিয়ে। তার মধ্যে থাকছে যে এই যে আন্দোলনটি, এই আন্দোলন সফল হওয়ার পিছনে মূল মন্ত্র কী ছিল। এবং আমরা দেখেছি কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তফাজ্জলকে চুরমুর করে পিটিয়ে হত্যা করেছে। কে করেছে? সেটিও কিন্তু ছাত্রলীগে করেছে। তবে এখানে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম কিন্তু বিবৃতি দিয়েছে এবং তার বিচারের দাবি করেছেন। তাদের বিচার আজকে কোথায় গেল এবং তাদের বিচার আগে হওয়া দরকার নাকি তফাজ্জলের বিচার আগে হওয়া উচিত? বিশেষ চলুন এ নিয়ে আমরা দুইটি ভিডিও দেখব, তাহলে বুঝতে পারবো। আমার এই মিডিয়াতে অসংখ্যবার হইচই করছি, মানে নিজের ব্যক্তিগত ওয়ালে পোস্ট করছি, অনেকে আমার মতন অনেকেই করছে। তোফাজ্জল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীম মোল্লার জন্য প্রতিবাদ করার জন্য এই নির্মম লাগে নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারাই নামছে, অনেকে নামছে। ছাত্রলীগ না নামলেও চলতো এবং লাগবেও না। খুব দ্রুত বেগে আটক হয়েছে এবং তার বিচার কাজ শুরু হবে, সেই প্রক্রিয়া অলরেডি চলছে। বরং তাদের যেটা উচিত, আবার তোরা মানুষ হ। সাদ্দাম ইনান, আমি বিরোধিতা করছি না, তারা তাদের পুরো রাজনীতিটা শুদ্ধ করুক। 15টা বছর সারা দেশে যেভাবে লঙ্কা কাণ্ড করেছে তারা, এদের তো আসলে ওই প্রথম দফায় আসলে বুঝলাম না, এই অন্তর্বর্তী সরকার যথেষ্ট ভদ্র। কোনো রাজনৈতিক সরকার আসলে প্রথমে আগে আওয়ামী লীগের ব্যাপারে কি করতে যাই না, হয়তো সিদ্ধান্ত নিতে অনেকেই এটা নিয়ে দ্বিমত আছে। আমারও দুই রকমের মত আছে। একবার মনে হয় নিষিদ্ধ করাই উচিত, আরেকবার মনে হয় যে না, এটা নিষিদ্ধ করে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করা উচিত না, বরং যারা ভালো তাদের মানে আসা উচিত। কিন্তু আবার যখন শুনি, মানে মাথার মধ্যে ঢোকে যে এইরকম স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু করছে, এদের তো আসলেই রাজনীতি করার এখন অধিকার নেই। নিষিদ্ধ হোক অন্তত 10 বছর, তারপরে দেখা যাক। যাই হোক, এটা আমার ব্যক্তিগত ভাবনা, এটার সাথে আপনারা কেউ একমত হইতেও পারেন, নাও পারেন, সমস্যা নেই। কিন্তু ছাত্রলীগ, এদের কোনো ভাবমূর্তি আছে? সন্ত্রাস ছাড়া, শিক্ষাঙ্গনকে কলুষিত করা ছাড়া, পুরো শিক্ষাঙ্গনকে জিম্মি করে রাখা ছাড়া, যতটুক আমাদের শিক্ষা ব্যবস্থা তার ধস নামানো, তার উপরে পেরেক পড়ানো ছাড়া ছাত্রলীগের আর কোনো কৃতিত্ব নেই। সুতরাং ছাত্রলীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আমার একদম, মানে আমি এক দফায় বলবো যে ইয়েস, দ্রুত করা উচিত। এদের হাতে সারা 15টা বছর যেভাবে ছাত্ররা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো গণতান্ত্রিক মানে যে অধিকার চর্চার, সেটার কোনো করতে দেয়নি তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী সমস্ত জায়গা পঙ্গু বানায় ফেলছে। বিরোধী কোনো মত পথ বলে এদের কাছে নেই। এরা একটাই বলে যে হ্যাঁ, রাজনীতি করতে পারবে যদি স্বাধীনতা মুক্তিযুদ্ধের সপক্ষে তারা আসে, সেই শক্তি পারবে। তো সেই শক্তি আসলে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ ছাড়ার কারণ না। তাদের দৃষ্টিতে তুমি স্বাধীনতা মুক্তিযুদ্ধের শক্তি ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তুমি আওয়ামী লীগ করবা, আওয়ামী লীগের সমর্থন জানাবা। যখনই তুমি আওয়ামী লীগের বিরোধিতা করবা, তুমি হচ্ছে পরাজিত রাজাকার শক্তি। তোমার একমাত্র ঠিকানা পাকিস্তান। ওদের তো সোজা একদম স্টেট কাট পথ করা আছে, এইভাবেই চলছে আর কি, এই একই রেল লাইনে। এখন এই ছাত্রলীগ খুব হাস্যকর ভাবে লাগলো আজকে যে তারা বিবৃতি দিছে যে সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালি আসিফ ইনান এই বর্বর হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাইছে। হ্যাঁ, এবং মানে অনেক রকম বিরোধী এই হিসেবে যেমন আগে অন্যরা দিত, সেইভাবে তারা করছে। শিক্ষা উপদেষ্টা এবং অন্যান্য স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের উদ্দেশ্য করে একটা বিবৃতি দিছে এবং তাদের বিরুদ্ধে বলছে যে দ্রুত এটা এদের বিচার করতে হবে। এটা বলা লাগবে না বাবা, তোমরা আগে তোমাদের রাজনীতিটা ঠিক করো, ঠিক করে
আমার এই জন্যই বললাম, আবার তোরা মানুষ হয়ে রাজনীতি কর। আমি আজকেও বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ যা করছে এটার জন্য না হয়, ছাত্রলীগকে রাজনীতি করতে দেব না এরকম প্রতিজ্ঞা নিয়ে যাতে আবার পাল্টা আবার আরেক ধরনের মানে কি বলে মানে অগণতান্ত্রিক যেন কাজ না হয়। তবে আমি বলছি যে যারা সন্ত্রাস করছে, হামলা করছে, আমাদের ওই ছোট ছোট বাচ্চাদের মানে মেয়েদেরকে, যাদের গায়ে হাত দিছে, সন্ত্রাস করছে, সন্ত্রাসীদেরকে চিহ্নিত করতে হবে। ভালো যারা আদর্শগতভাবে যারা রাজনীতি করার তারা করুক, ছাত্রলীগ কেন, যে কোনো ব্যানারেই তাদের রাজনীতি করার অধিকার আছে, সেইটা আবার দায়িত্ব নিয়ে করতে হবে। এখনকার যারা মানে ছাত্র অঙ্গনে বা শিক্ষা অঙ্গনে যারা, আমরা যারা হচ্ছে এই আন্দোলনে পরে বিপ্লবের নেতৃত্ব দিই, আমরা মূলত হচ্ছে যখন দেখছি যে হচ্ছে আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে একটা কোটা আন্দোলনের জন্য, মানে হচ্ছে কোটা আন্দোলনে নামার কারণে তাদের যৌক্তিক আন্দোলনগুলোকে সরকার অ্যাকসেপ্ট না করে, যৌক্তিক দাবিগুলোকে অ্যাকসেপ্ট না করে সরকার দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার মানুষ হত্যা করতেছে, ছাত্রদেরকে হত্যা করতেছে, জনতাদেরকে হত্যা করতেছে। তখন আমরা চিন্তা করি যে হচ্ছে এই যে মানুষ মারার যে রাজনীতি সরকার করতেছে ক্ষমতায় টিকে থাকার জন্য, এইরকম কোনো গভর্নমেন্ট ক্ষমতায় থাকার অধিকার রাখে না। তখন আমরা মূলত 25 তারিখ থেকেই সিদ্ধান্ত নিতে হচ্ছে এই সরকারকে আমরা ক্ষমতা ছাড়া করব, যেভাবেই হোক। প্রয়োজন আমরা যারা বাইরে আছি তারা প্রয়োজনে মরবো। যদি সরকার যদি ক্ষমতায় থাকতে হয়, আমাদের মধ্যে একটা কনসাসনেস জাগে, আমরা যে 3-4 জন বাইরে থাকি, যে হচ্ছে এই হাসিনা সরকার যেহেতু প্রায় 150-200 জনকে হত্যা করে ফেলেছে, সেহেতু যদি তাকে যদি ক্ষমতায় থাকতে হয় তাহলে আমাদেরকে হত্যা করে থাকতে হবে, না হয় আমরা তাকে ক্ষমতায় থাকতে দিব না। এই জায়গা থেকে মূলত হচ্ছে আমরা আমাদের লড়াইটা শুরু করি। আমরা তখন ধাপে ধাপে বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে কথা বলে, বিভিন্ন অংশীজনদের সাথে কথা বলে আমরা আমাদের ধাপে ধাপে কর্মসূচিগুলো দিতে থাকি। এক পর্যায়ে এসে আমরা হচ্ছে এক দফার ঘোষণা করি, অসহযোগ আন্দোলনের ঘোষণা দিই, এবং সরকার বাধ্য হয় এখান থেকে পালিয়ে যেতে। মানুষজন আমাদের ডাকে সাড়া দিয়েছিল, আমরা মানুষজনকে বুঝাতে সক্ষম হয়েছিলাম যে হচ্ছে এই আন্দোলন শুধু কোটা সংস্কারের আন্দোলন না, এই আন্দোলন হচ্ছে মূলত হচ্ছে একটা ফ্যাসিস্ট রেজিমের পতনের আন্দোলন। এখন মানুষ আমাদের কথাকে সাড়া দিয়েছে। আমরা বলেছি হচ্ছে এটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ না হলে বারবার এই দেশের মানুষ যতবারই যৌক্তিক দাবিতে আন্দোলনের নামবে ততবারই তাদের উপর গুলি করা হবে, মানুষ বারবার মারা যাবে, মানুষকে খুন করে তারা ক্ষমতায় থাকবে, আবার তাদেরকে আমাদের শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে একটা খুনিকে। এই জায়গা থেকে মানুষকে আমরা বুঝাতে সক্ষম হয়েছি যে আসলে এই জায়গা থাকা যাবে না। এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য প্রত্যেককে গুলির সামনে দাঁড়াতে হবে, তাহলে এই ফ্যাসিস্ট সরকারের পতন সম্ভব। এখন হচ্ছে ওনারা তো ডিবি কার্যালয়ে ছিলেন, সেখানে ওনাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়। সেই জায়গায় হচ্ছে ওনাদের সাথে যোগাযোগ রক্ষার আমাদের কোনো সুযোগ ছিল না। আমরা তখন হচ্ছে মূলত আমরা 3 জন একসাথে ছিলাম, আমি, মাহিন সরকার ভাই আর রিফাত রশিদ। আমরা 3 জন আলোচনা করতাম, এবং হচ্ছে পাশাপাশি হচ্ছে আব্দুল কাদের ভাইকে অনলাইনে যুক্ত করতাম। এরপর আরও কিছু ভাই, হামজা ভাই, সাইদ, এরকম আরও অনেককে, মানে হচ্ছে আমরা মূলত লুৎফুর ভাই, আনাব ভাই, ওনাদেরকে আমরা অনলাইনে আমরা পরামর্শ করতাম বিভিন্ন জুম মিটিংয়ের মাধ্যমে ডেকে কীভাবে কী করা যায় এবং কে কোথায় থাকবে, কে কোথায় নামবে। এইভাবে আমরা মূলত হচ্ছে এই আন্দোলনের মানে হচ্ছে প্ল্যানিং করতাম, এবং পাশাপাশি হচ্ছে আমরা এই আন্দোলনটাকে মাঠেও কার্যকর করার জন্য আমরা কে কোন পয়েন্টে থাকবে, কে কোথায় কার সাথে যোগাযোগ করবে, কাদেরকে কে কোথায় কীভাবে নামাবে, এই সবগুলো আমরা সারা রাত জেগে জেগে আমরা প্ল্যানিং করতাম। আসলে হচ্ছে আমরা সমন্বয়ের চেষ্টা করছি। আসলে আমরা হয়তো অনেক কিছু করতে পারতেছি না, কিছু সমন্বয়হীনতা অবশ্যই আছে। আমরা কিছুদিন আগে বিভাগীয় সফরে গিয়েছি, বিভাগীয় সফর থেকে মাত্র আসলাম। এখন আমরা আশা করি আমাদের আরও সমন্বয় হবে, সব মিলিয়ে আমরা সরকার এবং হচ্ছে জনগণের মাঝে সেতু হিসাবে কাজ করব। জনগণের চাওয়া পাওয়াগুলো আমরা সরকারকে সরাসরি বলতে পারবো, সরকার উপদেষ্টাদের সাথে আমরা রিচ করতে পারবো, আমরা এই আশাবাদ রাখি। আসলে হচ্ছে বিশেষ বিভিন্ন বাস্তবতার কারণে সেটা হয়ে ওঠে নাই, পরবর্তী দ্রুত এগুলো হয়ে উঠবে বলে আমরা আশা করি। যেহেতু জনগণকে আমরা স্বপ্ন দেখেছি, আমাদের দেখানো স্বপ্নে এই দেশের মানুষ জীবন দিতে রাস্তায় নেমে এসেছে, এবং আমাদের দেখানো স্বপ্ন বাস্তবায়নের জন্যই মানুষ জীবন দিয়ে রক্ত জড়িয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। কারণ আমাদের কাছে মানুষের চাওয়া অনেক বেশিই থাকবে বিভিন্ন বিষয়ে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে জনগণ এবং হচ্ছে সরকারের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করতে চাচ্ছি, এবং জনগণের কথাগুলো সরকারের কাছে পৌঁছে দিতে চাচ্ছি, এবং সরকারের কাছ থেকে জনগণের দাবি দাওয়াগুলো যেগুলো আছে এগুলো আমরা মূলত হচ্ছে কীভাবে সরকারের কাছে আলোচনা করে এগুলো আদায় করে দেওয়া যায় মানুষকে, মানুষ যে সরকারের জন্য এগেছে বাস্তবতার প্রেক্ষিতে, এই কাজগুলো আসলে এখন আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি। আমরা সেই সুযোগটা তৈরি করার জন্য চেষ্টা করতেছি। কিছুটা সুযোগ তো হয়েছে, তবে আরও বেশি সুযোগ আশা করি তৈরি হবে সামনে। এরকম অনেকগুলো স্মৃতি আছে, যে স্মৃতি মানে হচ্ছে বলা, তবে সবচেয়ে আমি হচ্ছে আন্দোলনের সময়কার স্মৃতি না বলে আমি স্মৃতি বলবো হচ্ছে যখন হচ্ছে আমি বরিশাল বিভাগীয় সফরে যাই, সেখানে একটা ইন্টারের বাচ্চা ছিল,
তার পরীক্ষা যখন স্থগিত হয়েছে সে ঢাকায় চলে আসে আন্দোলন করার জন্য। সে 4 তারিখে সে ফেসবুকে পোস্ট দেয়, আমি যদি মারা যাই আমার কবরের উপর যেন সব সময় পতাকা উঠতে থাকে। সে জাতীয় পতাকাকে ভালোবেসে, এই দেশকে ভালোবাসে, সে একটা ইন্টারের বাচ্চা ছেলে জীবন দিয়েছে। এটা শুনে আমরা সবচেয়ে বেশি কেঁদেছি। তার এখন অনেকে তাকে বাধা দিচ্ছে যাতে তার কবরের উপর জাতীয় পতাকা না রাখা হয়, না রাখা হয়। সে তার ওসিয়ত যে সে শহীদ হলে তার কবরে সবসময় তার মাথার কাছে জাতীয় পতাকা উঠবে। এটাই দেশপ্রেম, এই দেশপ্রেম থেকে এই দেশের মানুষ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাদ্দাম কিন্তু একটি বিবৃতি দিয়েছে যে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা করেছে, এই পিটিয়ে হত্যার কিন্তু বিচার চেয়েছে। দীর্ঘদিন পরে কিন্তু তিনি উকি দিয়েছেন, একটি সুযোগ পেয়েছেন। যে দেখা যাচ্ছে যে অনেকেই এই মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে কিন্তু অনেকেই দুঃখ প্রকাশ করছে, আবার অনেকের অন্তরে যেন সে জায়গা করে নিয়েছে তোফাজ্জল, যে যেমনিভাবে ভাত খাইয়ে তাকে পিটিয়ে হত্যা করা হলো এবং একটি পাগল এবং একটি মানসিক ভারসাম্যহীন একটি ছেলেকে, এটি সবার বিবেকেই আসলে কষ্টদায়ক। কারণ সে আসলেও তার যেহেতু বিবেক ঠিক নাই, যেহেতু তার একজন পাগল, তাকে হত্যা করাটা আসলে সকলের কাছে এটি একটি দুঃখজনক এবং একটি সকলের অন্তরে কিন্তু তার মৃত্যুটি মানুষকে কাঁদিয়েছে। তো এই সুযোগটি কিন্তু ছাত্রলীগে কাজে লাগিয়েছে। এই সুযোগটি কাজে লাগিয়ে তারা ইঁদুরের গাঁথা থেকে কিন্তু বের হয়ে এসেছে এবং বিবৃতি দেওয়া শুরু করেছে। আমি ছাত্রলীগকে বলবো, আপনাদের এই বিবৃতিতে কোনো কাজ হবে না। হাজারো মায়ের সন্তানের বিচার কিন্তু এখনো বাকি রয়েছে বাংলাদেশের জমিনে। সেই বিচারগুলো হবে ছাত্রলীগের এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের। একটি কথা প্রিয় দর্শক, এখন এই যে সমন্বয়কদের ছিল, যে আন্দোলনটি আসলে কিভাবে পরিচালিত হয়েছে এবং কিভাবে এই সাফল্যর দরজা পর্যন্ত নেওয়া হয়েছে, এবং আমরা দেখেছি যে আন্দোলনের যে প্রধান সমন্বয়ক ছিল তাদেরকে কিন্তু ডিবি কার্যালয়ে নিয়ে আটকে রাখা হয়েছে। তখন আন্দোলনটি কিভাবে পরিচালিত হয়েছে প্রিয় দর্শক আপনারা বুঝতে পেরেছেন। তবে আমি বলবো, যারাই সমন্বয়ক আছেন, আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি সমন্বয়ক সেজে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। এই বিশৃঙ্খলা থেকে আপনারা বিরত থাকুন। আর যারা সমন্বয়ক প্রকৃতপক্ষে নিজের জীবনকে বিলিয়ে দিতে প্রস্তুত ছিলেন, তারা কখনো মানুষের ক্ষতি করবে না এবং নিজের ফায়দা লুটবে না। যারা নিজেদের ফায়দা লুটছেন, আপনারা সমন্বয়ক পরিচয় দিয়ে আপনারা অচিরেই এই কাজ থেকে বিরত থাকুন।